রাজনীতিতে ভবিষ্যৎবাণী খুব একটা কাজে আসে না, সে কথাটি যেন আরো একবার প্রমাণিত হলো যখন অরাজনৈতিক কোটা সংস্কার আন্দোলন পরিণত হলো সরকার পতনের আন্দোলনে। দানবীয় শাসনের অবসান হলো এবং বিগত শাসন আমলে আমরা যে অরাজকতা, দুর্নীতি, দুঃশাসন দেখেছি, পুরো রাষ্ট্রের মধ্যেই কিন্তু একটা সংকট তৈরি হয়েছিল। আর এই সংকট কাটিয়ে উঠতে কিংবা রাষ্ট্রকে ঢেলে সাজাতে নবগঠিত অন্তর্বর্তী সরকারের সামনে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। এই বিষয়গুলো আজকে আলোচনা আনতে চাই। সেই সঙ্গে আমরা জানতে চাই জন আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে সক্ষম হবে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার, সেই সঙ্গে সামনের দিনের রাজনীতির মেরুকরণ কি হতে যাচ্ছে। এই প্রসঙ্গে আজকের আলোচনা। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাজ জুই রয়েছি আপনাদের সঙ্গে। রাষ্ট্র, রাজনীতি ও জনপ্রত্যাশা এই শিরোনামে আজকের আলোচনা। আর এই আলোচনা আমার সঙ্গে স্টুডিওতে আছেন দুজন অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সম্পাদক জি9। সেই সঙ্গে আরো আছেন লুৎফর রহমান, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ডাক্তার সায়ন্ত, আপনাকে দিয়ে যদি আলোচনাটা শুরু করি, যেমনটি বিশ্লেষকরা বলছেন যে নতুন সরকার এমন এক সময়ের দায়িত্ব নিচ্ছে যখন আসলে ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসন এবং অন্যান্য সেক্টরে অস্থিরতা দেখা দিচ্ছে এবং অর্থনীতিতে টানাপোড়েন তো আমরা অনেকদিন ধরেই শুনতে পাচ্ছি। সামনের দিনগুলো যে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সহজ হবে না, সেটি তো আসলে আমরা ধরেই নিতে পারি। কি বলবেন? আপনাকে ধন্যবাদ। এবং আমার বক্তব্যের শুরুতেই আমি আমার সহ-আলোচক যিনি আছেন ওনাকেও শুভেচ্ছা এবং দর্শক যারা শুনছেন তাদের জন্য শুভেচ্ছা। এই আন্দোলনে একটা ভয়াবহ স্বৈরাচারকে পতন করতে গিয়ে এই আন্দোলনে ছাত্র জনতা সহ যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের সবার মাগফিরাত কামনা করছি আত্মার। আর যারা আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য সমবেদনা এবং রোগ মুক্তি কামনা করছি, তাদের সুস্থতা কামনা করছি। এবং আমি ব্যক্তিগতভাবে আর একটা কৃতজ্ঞতা প্রকাশ করি এই জন্য যে আমি নিজেও গত মাসের 17 তারিখে প্রথম দিন আবু সাইদ সহ 6 জন ছাত্র যেদিন হত্যাকাণ্ডের শিকার হয়, তার যে গায়েবানা জানাজার প্রোগ্রাম ছিল 17 তারিখে, সেই প্রোগ্রামে আমি বায়তুল মুকাররম মসজিদে নামাজ পড়তে যাই। নামাজ পড়তে দেয়নি, উল্টা আমাকে গেট থেকে গ্রেফতার করে নিয়ে যায় এবং 20 দিন আমি জেলে ছিলাম। এই সরকারের পতনের পরে তখন কি আপনি জানতে চেয়েছিলেন যে আপনার অপরাধ কি? আমি জানতে চেয়েছিলাম, জানতে চাইনি শুধু, আমি তাদেরকে বলেছি যে আমি একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, লেখক এবং আমার বিরুদ্ধে কোনো ক্রাইমের রেকর্ড নাই, মামলা নাই, আপনারা আমাকে নিয়ে যাচ্ছেন কেন? এসআই, 2 জন এসআই আর 1 জন পুলিশ, ওরা আমার সঙ্গে যারা ছিলেন তারা বললেন যে স্যার আপনার পরিচয় দিতে হবে না, আপনার পরিচয় আমরা জানি। আপনাকে দেখার পরে এখানে এসি স্যার, এসি বলতে এখানে দায়িত্ব ছিল গোলাম রুহানি, যে ছাত্রলীগের সাবেক সেক্রেটারি গোলাম রাব্বানির আপন ছোট ভাই, এবং তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে এরকম দাপট দেখানো এবং কিলিংয়েরও, যা সাম্প্রতিককালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার ন্যস্ত হচ্ছে এবং দেশের বাইরে যাবে এরকম একটা অর্ডারও বোধহয় হয়ে আছে। সেই গোলাম রুহানি উনি নাকি ডিসি সাহেবকে ফোন দিয়েছেন আমাকে, আমার ব্যাপারে, তারপর ডিসি সাহেব মতামত দিয়েছেন, তারপর আমাকে তুলে নিয়ে আসছেন। এখন বুঝতেই পারেন যে আমি শুধু সংবাদ মাধ্যমে কথা বলা, সরকারের সমালোচনা করা আর লেখা, এর বাইরে আমি কোনো স্ট্রিট পলিটিক্সে ইনভলভ না। কোনো রকম কোনো ক্রাইমে কখনো নিজেকে যুক্ত হয়েছে এটা সচেতনভাবে আমি এড়িয়ে চলেছি। যেটা প্রতিবাদ, আমার যেই ভাষা সেটা লেখা এবং বলা, তার মাধ্যমেই করেছি। সেই আমাকেও জেল খাটতে হলো এবং যে কারণে এই প্রসঙ্গটা আমি আনলাম সেটি হলো যে আমি বের হয়ে আসতে পেরেছি এই সরকারের স্বৈরাচারের পতনের ফলে এই যে যারা আন্দোলন করলেন, জীবন দিলেন, আহত হলেন, এদের রক্তের বিনিময়ে আমার মুক্তিটাও নিশ্চিত হয়েছে। সেজন্য আমি আজীবন তাদের কাছে কৃতজ্ঞ। কারণ এই স্বৈরাচারের কারাগার থেকে এইবার যদি তারা পরাজিত না হতো, পতন না হতো, টিকে যেত, তাহলে অতীতের থেকে আরও ভয়াবহ দানবে পরিণত হতো এবং আমরা কেউ হয়তো খুব সহসাই মুক্তিও পেতাম না। সেই জন্য আমি আবার কৃতজ্ঞতা জানাই। এখন আপনি যে বলছেন যে আয়নাঘরের গল্পগুলো কিন্তু সেই বার্তাই আমাদের দেয়। দেখেন, এইটা একটা স্বাধীন দেশে এত বছর ধরে আপনার এই প্রোগ্রামেও বহু জায়গায় গুম খুনের বিরুদ্ধে কথা বলেছি, ক্রস ফায়ারের বিরুদ্ধে, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের বিরুদ্ধে কথা বলেছি। আওয়ামী লীগের পক্ষ থেকে যারা আসছেন তারা বেমালুম অস্বীকার করেছেন, কোনোটাই মানতে চায়নি। মিডিয়াগুলোতে আমরা মিডিয়ার কাছ থেকে সবসময় যে মানবিক আচরণ প্রত্যাশা করি, সেই মিডিয়াগুলো এমনভাবে পার্টিজান হয়েছে, এমনভাবে আমাদের কথা বলার স্কোপকে সংকুচিত করেছে, প্রতি কথার মধ্যে প্রশ্ন ঢুকিয়ে দিয়ে এইসব বাধা দিয়েছে, তারাও পর্যন্ত গুম খুনের
যেরকম প্রতিবাদ জানানো দরকার, ওন করা দরকার, সেটা করেনি। শেষ পর্যন্ত কি হলো, যদি এই সরকারের এইরকম আকস্মিক পতন না হতো তাহলে আয়নাঘর থেকে এই জীবিত মানুষ এবং এখানে যে কঙ্কাল পাওয়া যাচ্ছে, লাশ পাওয়া যাচ্ছে, এগুলো আমরা পেতাম না, জানতাম না। ফলে এটা তো আমরা জানছি যে ধরেন আপনার মীর কাসেম যদি যুদ্ধ অপরাধী হয়ে থাকে, তারা বিচার হয়েছে, যা করেছে সেটা একটা পার্ট। তার ছেলেটা মুক্তিযুদ্ধের পরে যার জন্ম, ব্যারিস্টার, ওর অপরাধটা কি বলেন? তাকে কেন আয়নাঘরে 8 বছর আটকে রাখতে হবে? ব্রিগেডিয়ার আজমি, গোলাম আজমের ছেলে, তার অপরাধটা কোথায়? তাকে কেন এইভাবে রাখলো 8টা বছর? এবং যদি তাদের অপরাধ থাকে তাহলে সেটা আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি না করে এইভাবে রাখা তো একটা রাষ্ট্র করতে পারে না। এবং আই ডু বিলিভ অ্যান্ড এভরি ওয়ান হ্যাভ টু বিলিভ ইট যে শেখ হাসিনার অজ্ঞাতে এত বড় গুম এটা হতে পারে না। ইলিয়াস আলীকে গুম করে নিয়ে মৃত্যুর যে এখন যে কাহিনী শুনছি আমরা, পুলিশ অফিসাররা পর্যন্ত বলছেন, এটা শুনতে গেলে অসুস্থ বোধ করি, শরীর কাঁপে যে কিভাবে সম্ভব যে এই লেভেলের একজন নেতাকে ধরে নিয়ে তাকে মেরে তার পেট কেটে পাথর দিয়ে তাকে পানিতে ডুবিয়ে দেওয়া হবে। হাজারের উপরে যে গুমের ঘটনা, এই কয়টা দ্বারা প্রমাণ হয় সবগুলা গুম তারা একদম পরিকল্পিতভাবে করেছে বাহিনীকে ব্যবহার করে। এই যে যারা ক্রস ফায়ারে হাজার হাজার যে ক্রস ফায়ারে ফেলেছে, এইভাবে করেছে। ছাত্রদল নেতা জনির, তার লাশ এখনো আমার চোখে ভাসে, অসংখ্য গুলি সেই লাশের উপরে। একজন পুলিশ অফিসারের ছেলে এই আন্দোলনে মারা যাওয়ার পরে তিনি তার বসের কাছে ফোন করে বলছিলেন না, স্যার আমার ছেলে আর নাই, একজন মানুষকে মারতে কতগুলি গুলি লাগে। আমার মনে হয়েছে ওই দানবীয় শাসন ব্যবস্থার কথা বলছিলেন, কথা হচ্ছে যে এই কর্তৃত্ববাদী কিংবা দানবীয় শাসন ব্যবস্থার আর কোনো সুযোগ রয়েছে কিনা বা বাংলার মানুষ আর মানবে কিনা, সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে পরবর্তী অংশে আবারও ফিরছি। লুৎফর রহমান, আপনি একজন সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেই জায়গা থেকে একটু জানতেই চাই যে বলছিলাম শুরুতেই যে অরাজনৈতিক কোটা সংস্কার আন্দোলন কিভাবে সরকার পতন আন্দোলনের রূপ নিল, 9 দফা কিভাবে 1 দফায় পরিণত হলো? ধন্যবাদ দেশ টিভিকে, আমার সহ আলোচক যিনি আছেন তাকে। আসলে কোটা সংস্কারের আন্দোলন যে প্রেক্ষাপট, এটা ছিল 18 যে পরিপত্র বাতিল, এই বাতিল ঘোষণার মধ্য দিয়ে এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়। এবং শুরুর দিকে আমার মনে আছে যে একদম প্রথম দিন যেদিন হাইকোর্ট থেকে এই ঘোষণা, পরিপত্র বাতিলের ঘোষণা এলো, সেদিন মাত্র 10 জন স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। এটা ছিল কোটা সংস্কার আন্দোলনের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম বলা যায় মাঠে, রাজপথে নামা। এরপরে আস্তে আস্তে ছাত্র জনতা, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পর্যায়ক্রমে প্রত্যেকটা কর্মসূচির ব্যাপক সফলতা আমরা দেখেছি। নতুন নতুন নামে কর্মসূচিগুলি এসছে এবং প্রত্যেকটা কর্মসূচি দেশের ছাত্র সমাজ ব্যাপকভাবে গ্রহণ করেছে। এটা জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত এটা এক ধরনের, 14-15 তারিখ পর্যন্ত এক ধরনের অরাজনৈতিক একটা মোড়কে ছিল। কিন্তু এর ভেতরে যেই নেতৃত্ব ছিল তারা কিন্তু একদিনের নেতৃত্ব না। এই স্টুডেন্টরা যারা ছিল এই নেতৃত্বে, তারা প্রত্যেকেই ক্যাম্পাসের প্রত্যেকটি নিপীড়ন, ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব ছিল। যে ছাত্র সংগঠনটির নেতৃত্বে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল সেটি হচ্ছে গণতান্ত্রিক ছাত্র শক্তি। ইতিমধ্যে হয়তো আপনার ব্যাপারটি জেনেছেন। এই ছাত্র শক্তির যে যারা ছাত্র শক্তির এই কমিটিতে ছিল, প্রত্যেকেই রাজনৈতিকভাবে আমি বলবো সচেতন তরুণ। তারা সচেতনভাবেই কোটা সংস্কার আন্দোলনে এসেছিল এবং এটা সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছে সেই সচেতনতার অংশ হিসাবেই। তারা যেহেতু এই দেশের মানুষ দীর্ঘ 17 বছর যাবৎ ফ্যাসিস্ট একটা রেজিমের চাপা, এবার জগদ্দল পাথরের, এই রেজিমটা জগদ্দল পাথরের মতো জনগণের উপর চেপে বসেছিল, সেই পুঞ্জীভূত ক্ষোভ থেকেই ছাত্র জনতার গণজাগরণ হয়েছে। আমরা যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে যখন বের করে দেয়া, তার পরের দিন হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। যে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু এই কোটা সংস্কারের আসলে তাদের খুব একটা
ইন্টারেস্ট নেই বললেই চলে, কারণ এটা হচ্ছে আপনার বিসিএস কেন্দ্রিক যে ইয়েটা আমাদের সমাজে প্রচলিত, এটা পাবলিক ইউনিভার্সিটিতে এটার প্রচলনটা খুব বেশি। তারা কিন্তু আমরা যদি দেখি যে এই প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যখন গুলির সামনে বুক পেতে দাঁড়ালো, এটা কিন্তু তারা প্রমাণ করেছে যখন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টদের হল থেকে বের করে দিয়ে তাদের আত্মমর্যাদায় আঘাত করেছে। হল থেকে যখন তাদেরকে হলের প্রত্যেকটা গেটে হলের প্রত্যেকটা আমি যদি বলি, আমি যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের হলগুলো থেকে বের করে দেয়, সেদিন পুরো ক্যাম্পাস ছিল একটা রণক্ষেত্র। পুরো ক্যাম্পাসে বিজিবি, র্যাব, পুলিশের বিশেষায়িত যে গ্রুপ, সবাই ক্যাম্পাসে পুরো যুদ্ধাঙ্গদেহী হয়ে সেদিন দাঁড়িয়েছিল। লুৎফর রহমান, আপনি বলছিলেন যে আপনাদের বের করে দেওয়া হলো ক্যাম্পাস থেকে, হল থেকে, সেই জায়গা থেকে আপনারা কিভাবে সংগঠিত হলেন সেই প্রশ্নটি থাকছে আপনার কাছে। একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জেরুজালেম নিবেদিত দেশ সম্প্রতিকের এই প্রজেক্টে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম জেরুজালেম দেশ সম্প্রতিকে। আজকের আলোচনা চলছে রাষ্ট্র রাজনীতি ও জনপ্রত্যাশা এই শিরোনামে। দর্শক, জানিয়ে রাখতে চাই আরো একজন অতিথি ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। পরিচয় করিয়ে দিচ্ছি, হাসান আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা যে আলোচনাটা আসলে চলছে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে আলোচকদের কাছ থেকে সেটি জানতে চাইছিলাম, এবং সেই সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে আসলে যে আন্দোলন চলাকালীন সময়ে যে সময়টা অতিক্রম করতে হয়েছে সেই বিষয়গুলো আসলে বলছিল লুৎফর রহমান। আপনার কাছে একটু জানতে চাই যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেলাম, এই বাংলাদেশে আমরা বিভেদ, বিভাজন কিংবা প্রতিহিংসার রাজনীতি দেখব না, এমন প্রত্যাশা কি রাখতে পারি না? জি, ধন্যবাদ। দর্শক যারা দেখছেন এবং সাথে যারা অতিথি আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে সত্যিকার অর্থেই এদেশের মানুষ হিংসার যে রাজনীতি, মারামারির রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, সেটি কিন্তু আসলে এদেশের প্রত্যেকটা মানুষ সেটি একটি বন্ধ চায়। সেই জায়গা থেকে এবারের যে আন্দোলনটি, এটি কিন্তু দীর্ঘদিন যাবৎ এদেশের যারা বিরোধী দলে আছে অনেক সংগ্রামী মানুষ সেই চেতনাকে লালন করে সেটাকে সামনে নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছিল, এবং যার ফলশ্রুতিতে আজকে ছাত্র জনতার যে বিপ্লব ঘটেছে, এই বিপ্লবের মাধ্যমেই আমরা এই রাষ্ট্রটিকে পুরোপুরি সংস্কার করতে চাই এবং প্রতিটি সেক্টরকে আমরা সংস্কার করতে চাই। এবং এইখানে যে বিষয়টি মত প্রকাশের স্বাধীনতা, আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি, মানবাধিকার নিয়ে আমরা কথা বলেছি, প্রতিটি বিষয়কে আমরা এখানে এস্টাবলিশ করতে চাই এবং প্রত্যেকটা নাগরিকের যে অধিকার, আইনের শাসন, প্রত্যেকটা জায়গায় আমরা হাত দিতে চাই। এই জন্যই আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি এবং এই সরকারের মধ্য দিয়েই আমরা রাষ্ট্রের যে সেক্টরগুলো আছে এইগুলোতে আমরা সংস্কার আনবো এবং প্রত্যেকটা নাগরিকের যে মৌলিক অধিকার আছে, আইনের শাসন, সব কিছু আমরা নিশ্চিত করব। এবং পরবর্তী সময়েও যে সরকার, নির্বাচিত যে সরকার আসবে, তারাও যাতে এই সেক্টরগুলোতে হাত দেওয়ার সাহস না পায়। যদি আমি আপনাকে এক্সাম্পল বলি যে আমাদের একটা নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন গত 3টি নির্বাচন কোনোভাবেই জনগণের ভোট ছাড়াই নির্বাচন হয়েছে। আমরা প্রাথমিকভাবে এই জায়গায় সংস্কার আনবো। পুলিশ দেখেন আপনি, জনগণের মুখোমুখি হয়ে পুলিশ বেপরোয়াভাবে ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে। পুলিশ কিন্তু ভয়ে এখন তারা চাকরিতে আসতে যাচ্ছে না। কেন? একটা বাহিনী কেন জনগণের উপর সরকারি মদতে সেই বাহিনী হয়ে সে কেন জনগণের বুকে গুলি চালাবে? তাদের একটা স্বতন্ত্রতা বোধ থাকবে, দেশের নাগরিকের টাকায় তাদের বেতন হয়, সুতরাং তারা যেভাবে জনগণের সেবক হয়ে কাজ করতে পারে সেই ব্যবস্থাই করা হবে। অর্থাৎ আমি এটাই বলছি যে প্রত্যেকটা সেক্টরকেই এই স্বৈরাচার শেখ হাসিনা ধ্বংস করে গিয়েছে এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সেক্টরগুলোকে তারা সংশোধন করবে। মামুন, আপনি যে সংস্কারের কথাগুলো বলছিলেন, যে পরিবর্তনের কথাগুলো বলছিলেন, বলা হয়ে থাকে যে আমাদের দেশের আসলে রাজনীতি সংস্কৃতিটাই এমন যে ক্ষমতায় গেলে সবার চরিত্র একই হয়ে যায়। সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর মাঝে যদি গণতান্ত্রিক চর্চাটা না থাকে, গণতান্ত্রিক দেশকে আমরা পাবো? গণতান্ত্রিক চর্চা অবশ্যই থাকতে হবে। পাশাপাশি এবারের যে বিপ্লব, গণ অভ্যুত্থান, এটি কিন্তু বাংলাদেশের জন্মের পর থেকে যে ইতিহাস ছিল সেটিকে কিন্তু একদম আপনার নাড়া দিয়েছে। তথাকথিত যে রাজনীতি ছিল, প্রত্যেকটা দলের জন্য এই অভ্যুত্থানটা অ্যালার্মিং এবং এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। আগামী দিনে যারাই ক্ষমতায় আসুক তাদের বুঝে শুনে সামনে পা ফেলতে হবে এবং তরুণরা যে কেউ এসে রাষ্ট্রের অনিয়ম করবে, দুর্নীতি করবে, তাদেরকে কিন্তু যে আসুক ক্ষমতায় তাদেরকেও কিন্তু তরুণরা ধন্যবাদ জানাচ্ছি হাসান আল মামুন।
লুৎফর রহমান, যে আলোচনায় আমরা ছিলাম, যেখান থেকে আপনি শেষ করেছিলেন, আপনি বলছিলেন যে আপনাদের হল থেকে বের করে দেওয়া হলো, ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হলো। আমি যদি আরেকটু সুস্পষ্টভাবে বলি যে ক্যাম্পাসে কিংবা হলে যাদের একচ্ছত্র আধিপত্য ছিল তাদের বিরুদ্ধে সংগঠিত হওয়াটা কতটা চ্যালেঞ্জিং ছিল আপনাদের জন্য? এটা আমরা হাসান আল মামুন ভাই এখানে আছেন, উনি দীর্ঘদিন হলে ছিলেন, কিন্তু আমার দুর্ভাগ্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2016 সালে ভর্তি হয়েছি। আমি 16 সালের শেষের দিকে হলে উঠেছিলাম, 1 মাসের মাথায় আমাকে হল থেকে বের করে দেয়। কেন? এটার কারণ ছিল আমি একটা আপনাদের দেশ টিভিতে একটা আলোচনা আমি বলেছি, একটা লাইক দেওয়ার কারণে, পোস্টে লাইক দেওয়ার কারণে এবং একটা বেশ কিছু পোস্ট দেওয়ার কারণে তারা আমাকে হল থেকে বের করে দেয়। তো এটা ছিল তাদের হলের যে অরাজকতা এবং হলের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, একচ্ছত্র আধিপত্য বিস্তারের যে সংস্কৃতি, এটা আমার এই ঘটনার ভেতর দিয়ে আপনারা আশা করি বুঝতে পারছেন। আমি যেখানটায় ছিলাম, যে যেদিন ছাত্ররা হল থেকে ছাত্রদের বের করে দেয় তার আগের দিন রাত থেকেই কিন্তু হলে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ শিক্ষার্থীদের এক ধরনের ছাত্র অভ্যুত্থান সেদিনই শুরু হয়। আপনারা লক্ষ্য করে থাকবেন, হলের প্রত্যেকটা এই ক্ষমতাসীনদের লেঠেল বাহিনীর প্রত্যেকটা রুম থেকে তাদের বিতাড়িত করা হয়। তাদের সাধারণ শিক্ষার্থীদের পুঞ্জীভূত ক্ষোভ তাদের রুমে গিয়ে পড়ে। অনেকে বলবেন ভাঙচুর হয়েছে, সেটা ভাঙচুর নয়, সেটা হচ্ছে প্রতিক্রিয়া। সুদীর্ঘ 17টি বছর প্রত্যেকটা হল এক একটা সেল ছিল, টর্চার সেল। রিমান্ডে যেমন নিয়ে নির্যাতন করা হয়, ডিবি বা তাদের ডিজিএফ এর বিভিন্ন এজেন্সিতে নিয়ে নির্যাতন করা হয়, হলগুলো তার চেয়ে কোনো অংশে কম ছিল না। প্রতিনিয়ত প্রত্যেকটা স্টুডেন্ট আতঙ্কে থাকতো। তারা রাতের পর তারা আতঙ্কে ঘুমোতো। তারা কি করেছে সারাদিন? সিনিয়রদের গেস্ট রুম নামে একটা কালচার ছিল, যেখানে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যেকদিন হাজিরা দিতে হতো। তাদেরকে সারাদিনের কর্মের ওইখানে প্রকাশ করা হতো যে কি করেছে। তো এমন একটি ব্যবস্থায় সুদীর্ঘ 17টি বছর, আমি যদি তার আরও একটু পরে আসি, 15টি বছর তারা এই সন্ত্রাসী আখড়া গড়ে তুলেছিল হলের ক্যাম্পাসগুলো। এই পুঞ্জীভূত ক্ষোভ প্রকাশ পেয়েছে ছাত্রলীগকে হল থেকে বিতাড়িত করার ভেতর দিয়ে, এবং এটি করার পরে সরকার তখন আসলে বুঝে গিয়েছে এই আন্দোলন এই আন্দোলন ছাত্ররা থামানোর পাত্র নয়, তারা থামাবে না। তখন তারা হলগুলোকে ছাত্রমুক্ত করার এক ধরনের টিয়ার শেল মেরে ছড়রা বুলেট ছুড়ে তখন থেকে আপনাদের উপর আসলে দমনপীড়নটা শুরু হলো। সূচনা সেদিন থেকে হয়। সায়ন্ত, যেমনটি আসলে লুৎফর রহমান বলছিল যে জেনজি জেনারেশন কিন্তু বুঝিয়ে দিয়েছে কিভাবে আসলে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। সেই জায়গা থেকে বাংলাদেশের চলমান যে বাস্তবতা আমরা এখন মুখোমুখি দাঁড়িয়ে আছি, বাংলাদেশের মানুষ কি আর কর্তৃত্ববাদী কিংবা দানবীয় শাসন আর মেনে নেবে? দানবীয় শাসন বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেয়নি, কিন্তু যারা দানব হয় তারা ওই সক্ষমতা অর্জন করে বলে তারা গুম খুন অস্ত্রের মুখে নানান রকম নিপীড়ন দিয়ে তারা এমন পরিস্থিতি তৈরি করে যে মানুষ না চাইলেও বারবার অনেক সময় পারে না যুদ্ধ করে, যেটা আমরা গত 16 বছর ধরে দেখেছি। এর আগে অনেক পট পরিবর্তনেও দেখেছি। 1990 সালে এরশাদের পতনের পরে তো একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে, সেটা তো হয়নি। এখন ধরেন বরং আপনার যে সাবজেক্ট রাষ্ট্র রাজনীতি এবং জনপ্রত্যাশা, ওই বিষয়টা একটু বলি, বিষয় যেহেতু ওটাই রেখেছেন। বাংলাদেশে গত 16 বছর ধরে ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট গ্রুপ, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, গণমাধ্যম, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সহ সমস্ত সেক্টরে তার শেখ হাসিনার লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছিল এদেরকে, এবং এরা প্রত্যেকে সমন্বিতভাবে পরিকল্পিতভাবে শেখ হাসিনার অন্যায় কাজের সহযোগী ছিল। ফলে এই অল্প সময়ের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সেটা ভাঙা খুব সহজ নয়, কিন্তু ভাঙতে হবে। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে নানান রকমের গণহত্যা হয়েছে, কিন্তু অন্তত এই কটা নাম আমাকে বলতেই হবে। বিডিআর হত্যাকাণ্ড, হেফাজতের 5 মের হত্যাকাণ্ড, সেই 16
বছর ধরে গুম এবং গুমের পরবর্তী খুন এবং ক্রস ফায়ার বা বিচার বহির্ভূত হত্যা এবং এই সর্বশেষ জুলাই আগস্ট হত্যাকাণ্ড, এইরকম বড় বিষয়গুলো নিয়ে হলো অন্তত একটা নিরপেক্ষ কমিশন গঠন করতে হবে। এর তদন্ত বের করে দ্রুততম সময়ের মধ্যে এর সঙ্গে যুক্ত যারা শেখ হাসিনা সহ তার সাঙ্গপাঙ্গ যারা আছে এবং বাহিনীর যারাও এর সঙ্গে যুক্ত ছিল, এদের প্রত্যেককে গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি করতেই হবে। এটা দেশেও করতে হবে, আন্তর্জাতিক আদালতও করতে হবে এবং এই দায়িত্বটা এই অন্তর্বর্তীকালীন দায়িত্বপ্রাপ্ত এই সরকারের, তাদের কাছে আমরা দাবিও করব এবং যত রকম যা কিছু করা লাগে আমরা করব এটা আদায় করবার জন্য। এইটার সঙ্গে সঙ্গে যদি 1945 সালে জার্মানির নাৎসি বাহিনীর সেই দল যদি নিষিদ্ধ হতে পারে, তাহলে এই রকম ভয়াবহ সব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার জন্য আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হতে পারবে না? এই যেরকম এই পুলিশের লোগো পোশাক পরিবর্তন করছে, আপনার সংবাদ মাধ্যমে পরিবর্তনের হাওয়া দেখছেন, পরিবর্তন চিন্তা করছেন, প্রশাসনে পরিবর্তন হচ্ছে, সব জায়গায় হচ্ছে। এই আওয়ামী লীগ দিয়েও আসলে রাজনীতি সম্ভব নয়। ফলে নতুন নাম নিয়ে বা নতুন আওয়ামী লীগ তৈরি হোক, কোনোভাবেই এইরকম গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ এদেশে রাজনীতি করার অধিকার পেতে পারে না। এখন এইগুলি করার জন্য যে উপদেষ্টাদের যে সংযত আচরণ দরকার, তাদের যে কার্যকারিতা দরকার, আচরণ, কাজ এবং কথায় যে সংযম দরকার, সেটিও আমরা চাই। যেমন আজকেই আমি সংক্ষেপে শেষ করি, একজন উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন, উনি আমার গুরুজন, শ্রদ্ধাভাজন, দীর্ঘদিন আমরা একসঙ্গে কিছু কথাও বলা, বিভিন্ন জায়গায় মিট করারই আছে, পছন্দ করি ওনাকে এবং পছন্দ করি উনি হওয়াতে আমি খুশি হয়েছিলাম। কিন্তু অতি কথন হোক, আমার ধারণা উনি কোনো ইন্টেনশন থেকে বলেননি, কিন্তু যে কথাগুলি আজকে বলেছেন, কালকে বলেছেন যে কেউ ডাকাতি করতে গেলে পা ভেঙে দিবেন, শেখ হাসিনা বলছিল কেউ আগুন দিতে গেলে হাত পুড়িয়ে দিবেন, একই ধরনের লেগেছে। জনগণের কাজ পা ভেঙে দেওয়া, আগুন দেওয়া নয়, সেই নির্দেশ ওই চেয়ার থেকে আসতে পারে না। বলবে আপনারা ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিবেন। তারপরে যে আওয়ামী লীগ একটা পতিত ভয়াবহ স্বৈরশাসক, যারা এই যে একটু আগে আমি বললাম গণহত্যার সঙ্গে যুক্ত, তাদেরকে এখনই রাজনীতি করেন, নিষিদ্ধ করা হয়নি। নিষিদ্ধ করা হয়নি মানে কি? নিষিদ্ধ করতে হবে, সেই প্রক্রিয়া অবলম্বন করতে হবে। এটা হলো জনদাবি, যেই গণহত্যার দায়ে জনদাবি, সেই দলটাকে আপনি ইটস টু আর্লি তাদেরকে বলে দিবেন যে আপনারা রাজনীতি করেন, আপনারা নিষিদ্ধ করা হয়নি তো আপনারা আছেন, আপনারা কেন পালিয়ে থাকবেন? আর ওর নেত্রী পালিয়ে গেছে, ভয়াবহ এমন অনাচার করেছে যে এরশাদকেও পালাতে হয়নি। শেখ হাসিনা, শেখ মুজিবের মেয়ে, তাকে এই দেশ থেকে আর্মির হেলিকপ্টার নিয়ে পালিয়ে যেতে হয়েছে তার সমস্ত নেতাকর্মীদের বিপদে ফেলে। ও তো নেত্রী হওয়ারই যোগ্য না। সেই দলটাকে যেখানে আমরা বিচারের মুখোমুখি করার জনদাবি, সেইখানে কোনো উপদেষ্টা উনি বা অন্য কেউ যদি প্রত্যাশা করেন যে তাদের আবার রাজনীতি করার সুযোগ দিয়ে আবার মাঠ দখলের সুযোগ দিবেন, সেটি হবে না। তারা এখনো যে ষড়যন্ত্র করছে, সংখ্যালঘুদের ইস্যু কার্ডটা যে খেলছে, একেবারেই ভুয়া একটা বানানো কার্ড খেলছে। এই সব থেকে সতর্কতার সঙ্গে জনদাবি বুঝতে হবে, জনগণের পালস বুঝতে হবে। ডক্টর সাহেব, আপনার নিশ্চয়ই মনে আছে যে এই গণ অভ্যুত্থানের আগে গণমাধ্যমে কিন্তু তুলে এনেছিল বেনজির আনার, আজিজ, মতিউরদের দুর্নীতির বিভিন্ন তথ্য উপাত্ত। সেই জায়গা থেকে আমরা যদি ধরে নেই যে হাসিনা সরকার তার শাসনামলে যে অলিগার তৈরি করেছিল, তারা যদি টিকে থাকে, এই গণ অভ্যুত্থানের সুফল কি বাংলাদেশ পাবে? প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি। বিস্তারিত শুনতে চাই বিরতির পর। দর্শক, জেনেছিলাম নিবেদিত দেশপ্রতীকের রিপোর্ট, আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরিলাম, আপনারা দেখছেন জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডাক্তার সায়ন্ত, যে আলোচনায় আমরা ছিলাম, বিগত শাসনামলে যে অলিগার তৈরি হয়েছে তারা যদি টেকে থাকে, এই গণঅভ্যুত্থানের সুফল কি আমরা পাবো কিনা? কোনোভাবেই এর সুফল পাওয়ার সুযোগ নাই। সেই জন্য তাদের ওই অলিগার ভাঙতে হবে। ভাঙার জন্য আগেরবার আমি কি একটা কমিশন গঠনের দাবি করেছি। গণহত্যার অভিযোগে মামলা করতে হবে দেশে এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে, এগুলো সব করতে হবে। আর্থিক খাতে শৃঙ্খলা আনার জন্য এই যে টাকা লুটপাটকারী, পাচারকারী এবং যারা এই যে দুর্নীতি করেছে তাদের আইনের আওতায় এনে সেই টাকা, রাষ্ট্রের টাকা ফিরিয়ে দিতে হবে। আর আওয়ামী লীগের যে ষড়যন্ত্র এখনও চলছে, বিশেষ করে যে সংখ্যালঘু কার্ড খেলছে, বিবিসি একটা রিপোর্ট করেছে সংখ্যালঘুদের নির্যাতনের কথা বলে যতগুলা নিউজ কার্ড বা বিভিন্ন প্রচারণা আসছে, সেগুলো বেশিরভাগই ইন্ডিয়া থেকে আসছে এবং ভুয়া।
সেটা তারা ফ্যাক্ট চেকার দিয়ে বের করেছে। আর বাংলাদেশে যারা সংখ্যালঘু নাম নিয়ে দাঁড়াচ্ছে, বাংলাদেশে 7 থেকে 8% হিন্দু সম্প্রদায়ের আছে। সংখ্যালঘু শব্দটা আমি পছন্দ করি না, আমি ধর্মীয় ভিন্ন মতাবলম্বী বলি, এই শব্দটাই বলতে চাই না। হিন্দু ধর্মাবলম্বী 7 থেকে 8% লোক আছে, তাদের মধ্যে মেজরিটি আওয়ামী লীগের সমর্থক এবং সুবিধাভোগী ছিল। ফলে তারা কারা কারা কেউ কেউ যেটুকু আক্রান্ত হয়েছে সেটা আওয়ামী লীগ হিসেবে হয়েছে। পুলিশের বিপ্লব সরকার আওয়ামী লীগের বেসরকারি গুন্ডার থেকে বড় গুন্ডা ছিল। এখন তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলে কি হেডলাইন হবে, বাংলাদেশে হিন্দু অফিসারদের সরানো হচ্ছে, বিচারের আওতায় আনা হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সায়ন্ত। আমার হাতে সময় খুবই কম রয়েছে। জি, লুৎফর রহমান, পরাজিত শক্তির যে ষড়যন্ত্রের কথা বলছিল ডক্টর সায়ন্ত, সেই ষড়যন্ত্র মোকাবেলায় আপনাদের পদক্ষেপ কি হওয়া উচিত? আমরা মনে করি যে অভ্যুত্থানটা ছাত্র জনতা ঘটিয়েছে, এই অভ্যুত্থানটা এখনো চলমান, অভ্যুত্থানটা শেষ হয়নি। কারণ সুদীর্ঘ দিনের যে ফ্যাসিস্ট রেজিমের পতন হয়েছে, এটা এই অভ্যুত্থানের সূচনা। আমরা ছাত্র জনতা ততক্ষণ পর্যন্ত মাঠে থাকবো যতক্ষণ পর্যন্ত না এই ফ্যাসিস্ট পুরো ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ না হয়। এজন্য আমরা মনে করি যে আমাদের ছাত্র জনতাও আমাদের সাথে ঐক্যবদ্ধ থাকবেন এবং তারা মাঠে থাকবেন। এবং আমি একটি ব্যাপারে অ্যাড্রেস করছি, আমাদের উপদেষ্টা পরিষদের একজন সদস্য যিনি আজকে গণহত্যাকারীদের বিচারের আগে যে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়েছে, বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা প্রত্যাখ্যান করেছে এবং প্রত্যাখ্যান করে তারা আমাদের নেতৃবৃন্দ আজকে আন্দোলনে নেমেছিল এবং তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যদি এই বক্তব্য থেকে তিনি নিজেকে প্রত্যাহার না করেন তাহলে ছাত্র সমাজ যেমন তাকে একটি চেয়ারে বসিয়েছেন সেখান থেকে নামাতেও দ্বিধা করবেন না। এবং আমি আশা করছি এই ধরনের সকল অপতৎপরতাকে এদেশের ছাত্র সমাজ রুখে দিবে এবং আরও যত ধরনের গুজব বা সাম্প্রদায়িক কার্ড খেলছে এগুলো বাংলার সচেতন ছাত্র জনতা রুখে দেবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ জানাচ্ছি। হাসান আল মামুন, যেমনটি আসলে আমরা জানি যে বিভিন্ন রাজনৈতিক দল দাবি করছে যে অতি সত্বর অতি দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরি করা হোক, সেই জায়গা থেকে ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থার সংস্কার নাকি নির্বাচন, কোনটি বেশি জরুরি? সংস্কারটি আমি সর্বাধিক গুরুত্ব দিব। আর যে বিষয়টি বলতে চাই, আসলে অনেক ষড়যন্ত্র তত্ত্ব আসছে যে 15ই আগস্টকে কেন্দ্র করে 21শে আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ বড় ধরনের ষড়যন্ত্র খেলা খেলতে পারে। সেই ক্ষেত্রে আমরা যারা এই অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে সেই সরকারের সমর্থনে যারা আছি, দীর্ঘদিন যাবত এই ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করে আসছি, আমরা প্রতিটি জেলায় উপজেলায় এবং ঢাকা শহরে আমরা জনতার মঞ্চ তৈরি করব। এই দেশকে আমরা নিরাপত্তা দিব, দেশের প্রত্যেকটা নাগরিককে আমরা নিরাপত্তা দিব এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা যে পথে হাঁটছে তারা যাতে রাষ্ট্রের সংস্কারের জন্য সঠিকভাবে কাজ করতে পারে সেই পথটি আমরা করে দিব। সকল ধরনের ষড়যন্ত্র আমরা রুখে দেব। আর সর্বশেষ যে কথাটি বলতে চাই যে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে ছাত্র জনতার উপর, 12 বছরের একটি শিশুকে যে আওয়ামী লীগ পুলিশ বাসায় রিলের মাধ্যমে গুলি করে হত্যা করেছে, এই আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার শাখায়েত হোসেন সাহিত্য। দর্শক, আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।